ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বেতন ও মজুরি বিবরণী নিয়ে আলোচনা করবো। দেখো, সপ্তম অধ্যায়ের মধ্যে তোমাদের দুইটা পার্ট আছে। একটা হলো বেতন ও মজুরি বিবরণী, খুবই সহজ একটা টপিকস। তো বেতন ও মজুরি অধ্যায় থেকে একটা অঙ্ক কিন্তু আসে। তো আজকে আমরা দেখি যে বেতন ও মজুরি বিবরণী জিনিসটা আসলে কি, এটার বেসিক যে সূত্রগুলো আমাদের আছে এই সূত্রগুলো তোমাদের আজকে আমরা আলোচনা করে দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আশা করি বেতন ও মজুরি বিবরণীতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। দেখো, বেতন ও মজুরি, দেখো বেতন ও মজুরি দুই রকমের জিনিস, একটা বেতন একটা মজুরি। তো সাধারণ অবস্থায় কিন্তু আমরা বেতন বা মজুরি একই জিনিস মনে করলেও এর মধ্যে একটা পার্থক্য আছে। তো দেখো, বেতন যিনি পায় ওনাকে বলা হয় কর্মকর্তা, যিনি বেতন পায় ওনাকে বলা হয় কর্মকর্তা, আর উনি বেতনটা পায় মাসিক। মানে যখন একটা অফিসে কোনো একজন লোক উচ্চ পর্যায়ে যখন কাজ করে তখন ওনাকে বলা হয় কর্মকর্তা অফিসের, এবং উনি যে টাকাটা পায় এটাকে বলা হয় বেতন, এবং উনি এই বেতনটা পায় মান্থলি বেসিক বা মাসিক হিসাবে। এবং মজুরি, আমাদের আশেপাশে যারা দিন মজুরের কাজ করে অথবা কায়িক শ্রম করে, পরিশ্রমের মাধ্যমে যে কাজটা করে, এটাকে বলা ওনাদের বলা হয় কর্মচারী, ওনাদের বলা হয় কর্মচারী। আর উনি যে টাকাটা পায় ওনাকে এটাকে মজুরি হিসেবে গণ্য করা হয়, এবং উনি যে টাকাটা পায় এটা দৈনিক হিসাবেও পায় বা সাপ্তাহিক হিসাবেও পায়। তার মানে বেতন ও মজুরির মধ্যে মূল যে পার্থক্য, মূল পার্থক্যটা আমরা বুঝতে পারছি। মূল পার্থক্য হলো বেতন ও মজুরি, বেতন হলো মাসিক হিসেবে হয় এবং মজুরিটা দৈনিক বা সাপ্তাহিক হিসেবে হয়। এবং যারা বিভিন্ন অফিসের ভিতরে বসে যে কাজগুলো করে ওনাদের বলা হয় কর্মকর্তা বা উচ্চ স্তরে যারা কাজ করে, এবং যারা পরিশ্রম বা কায়িক শ্রমের মাধ্যমে যে কাজ করে ওনাদের বলা হয় কর্মচারী, আর ওনারা যে টাকাটা পায় এটাকে বলা হয় মজুরি। আশা করি বেতন ও মজুরির ভিতরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন দেখি নিট প্রদেয় মজুরি বা বেতন কিভাবে বের করে। নিট প্রদেয় মজুরি বা বেতন বের করতে হলে মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করতে হয়। দেখো, মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করতে হয়। মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করার পরে তোমার নিট মজুরি অথবা নিট বেতন বের হবে। এখন আমাদের শিখতে হবে যে মোট উপার্জন গুলো আসলে কি কি এবং মোট কর্তন গুলা কি কি। আশা করি মোট উপার্জন এবং মোট কর্তন যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার নিট মজুরি বা নিট বেতন বের করতে আর কোনো সমস্যা হবে না। এটা তোমাদের খ নাম্বারে বেশিরভাগ আসে। ক নাম্বারে বেশিরভাগ ওভারটাইম মজুরি বের করতে হয় এবং অন্যান্য অঙ্ক আসে। বিশেষ করে খ নাম্বারে বেশিরভাগ সময়ে মোট উপার্জনও বের করতে হয়, মাঝে মধ্যে মোট কর্তনও বের করতে হয়, মাঝে মধ্যে নিট মজুরি বা নিট বেতন বের করতে হয়। তো নিট মজুরি বা নিট বেতন বের করতে হলে তোমার যদি মোট উপার্জন বের করতে হয় তাহলে আমাদের এই যে এখানে উপার্জনের যে এন্ট্রিগুলো আছে এন্ট্রিগুলোর যোগ করলে মোট উপার্জন বের হইব। আর যদি কখনো প্রশ্নের মধ্যে মোট কর্তন বের করতে হয় তাহলে যে কর্তনের এন্ট্রিগুলো আছে এন্ট্রিগুলো যোগ করলে মোট কর্তন বের হবে। আর যদি তোমাকে প্রশ্ন করে যে নিট মজুরি অথবা নিট বেতন বের করো অথবা নিট প্রদেয় মজুরি বা নিট প্রদেয় বেতন বের করো, তখন তোমাকে মোট উপার্জন থেকে মোট কর্তনগুলা বিয়োগ করতে হবে। তো এখন আমরা দেখি যে মোট উপার্জনগুলো আসলে কি কি। দেখো, মোট উপার্জন গুলা কি কি। মোট উপার্জন মূল মজুরি বা মূল বেতন, একজনের মূল মজুরি বা মূল বেতনকে তোমার মোট উপার্জন। তারপর হলো ওভারটাইম। ওভারটাইম তো আশা করি বোঝো, স্বাভাবিক কর্মঘণ্টার চেয়ে যখন একটা মানুষ বেশি টাইম কাজ করে তখন একে ওভারটাইম বলে। তারপর হলো বাড়ি ভাড়া ভাতা। দেখো, বিভিন্ন অফিসে যারা তোমাকে থাকার জন্য মান্থলি হিসেবে বাড়ি ভাড়া একটা ভাতা তোমাকে কি করবে, প্রদান করবে, এটা হলো বাড়ি ভাড়া ভাতা, এটা তোমার জন্য উপার্জন। যাতায়াত ভাতা, তুমি যে অফিসে যাওয়া আসার জন্য তোমাকে অফিস থেকে একটা যাতায়াত ভাতা প্রদান করা হয়, এটা হলো যাতায়াত ভাতা। তারপর চিকিৎসা ভাতা, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তখন তোমার চিকিৎসার সকল খরচ তুমি যে অফিসে কাজ করবা এই অফিস বহন করবো, এটা হলো তোমার জন্য চিকিৎসা ভাতা। এরপর মহার্ঘ ভাতা। দেখো, মহার্ঘ ভাতাটা অনেকেই তোমরা বুঝো না। মহার্ঘ ভাতাটা হলো এরকম একটা ভাতা, দেখো মাঝে মাঝে আমাদের দেশে কিন্তু হঠাৎ করে বিভিন্ন পণ্যের দাম কিন্তু বেড়ে যায়। যেমন রমজান মাস আসলে সকল পণ্যের দাম কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তখন তোমাদের অফিস থেকে মানে পরিস্থিতির উপর বিবেচনা করে তোমাদের অফিস থেকে যে একটা ভাতা প্রদান করে এটাকেই বলা হয় মহার্ঘ ভাতা। আশা করি তোমাদের মহার্ঘ ভাতা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো দেখো, আপ্যায়ন ভাতা। এবার তোমাকে আপ্যায়নের জন্য ভাতা প্রদান করা হয় ভ্রমণ ভাতা। তুমি ঘুরতে যাও, বছরে একবার দুইবার ঘুরতে যাওয়ার জন্য তোমাকে অফিস থেকে ভ্রমণ ভাতা প্রদান করতে পারে, এটাও তোমার জন্য উপার্জন। কমিশন, বিভিন্ন কাজ করার পর যদি তুমি কোনো টাকা উপার্জন করো এটাকে কমিশন বলে গণ্য করা হয়, এটাও তোমার জন্য উপার্জন। তারপর প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, যদি নিয়োগকর্তা প্রভিডেন্ট ফান্ডে দান করে এটা তোমার জন্য উপার্জন।
আশা করি উপার্জন এন্ট্রিগুলো তোমরা বুঝতে পারছো। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে পারো যে উপার্জনগুলো হলো মূল মজুরি বা মূল বেতন, ওভারটাইম, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, মহার্ঘ ভাতা, আপ্যায়ন ভাতা, ভ্রমণ ভাতা, কমিশন, তারপর প্রভিডেন্ট ফান্ড, নিয়োগকর্তার দান। এখন আমরা দেখি যে কর্তনগুলা কি কি আছে। আমাদের কর্তনগুলা কি কি আছে আমরা একটু দেখি। কর্তন দেখো, অগ্রিম মজুরি বা অগ্রিম বেতন। তুমি যখন কোনো মাস শেষ হওয়ার আগে অথবা কোনো কাজ শেষ করার আগে আগেই টাকাটা নিয়ে নিবা, তখন এটাকে বলা হয় অগ্রিম মজুরি বা অগ্রিম বেতন। তখন এটা তোমার জন্য কর্তন, বা তোমার যখন বেতন দিব বা মজুরি দিব তখন ওখান থেকে এটা কেটে নিবে। এবার হলো বীমা তহবিল বা যৌথ বিমায় কর্তন। যখন তুমি কোনো একটা বিমায় মান্থলি বেসিক টাকা দেবা অথবা দৈনিক বেসিক টাকা দেবা, তখন তোমার অফিস এই টাকাটা পরিশোধ করে দেবে এবং তোমার বেতন থেকে এই টাকাটা উনি কর্তন করে নেবে। তারপর কল্যাণ তহবিল, তুমি চাইলে বিভিন্ন কল্যাণ তহবিলে দান করতে পারো। বিভিন্ন সেবামূলক কাজের যে কল্যাণ তহবিল গুলো আছে, এই কল্যাণ তহবিলে যদি তুমি দান করো তখন তোমার বেতন থেকে এই টাকাটা কর্তন করা হবে। এবার হলো আয়কর, তুমি যে সারা বছর যে ইনকাম করো এর উপর সরকারের যে ভ্যাট বা ট্যাক্স আয়কর প্রদান করতে হয়, এটা তোমার থেকে কর্তন করা হবে। গৃহ নির্মাণ ঋণ কর্তন, তুমি যদি বাড়ি তৈরি করার সময় অফিস থেকে কোনো টাকা ঋণ গ্রহণ করো তখন মাস শেষে তোমার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কর্তন করা হবে, এটা তোমার জন্য কর্তন। প্রভিডেন্ট ফান্ড, নিয়োগকর্তার দান। দেখো প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান ও কর্তন আমরা কিন্তু আগেও পাইছিলাম যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান উপার্জন, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান উপার্জন, আবার প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান কর্তন। এই এন্ট্রিটার মধ্যে একটু আছে, তোমাকে ভালোভাবে খেয়াল করবা, মনে রাখবা। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা যখন দান করব, এই দানটা উপার্জন হিসেবেও গণ্য হয়, এই দানটা কর্তন হিসেবেও গণ্য হয়। তো প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তার দান কখনো থাকে, এটা উপার্জন পাশেও তোমার দেখাইতে হইব এবং তোমার কর্তন পাশেও দেখাইতে হইব। এবার প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, দেখো প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান এটা তোমার জন্য কর্তন। প্রভিডেন্ট ফান্ডে কর্মী যখন দান করবে এটা কর্তন, কিন্তু প্রভিডেন্ট ফান্ডে যখন নিয়োগকর্তা দান করবে এটা উপার্জন পাশেও আসবে, এটা কর্তন পাশেও আসবে। আমরা তো নিচে এখানে দিয়েও দিচ্ছি যে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান একবার উপার্জনে আসবে আর একবার কর্তনে আসবে। মনে রাখবা প্রভিডেন্ট ফান্ডেরই বাংলায় বলে ভবিষ্যৎ তহবিল, প্রভিডেন্ট ফান্ডেরই বাংলায় বলে ভবিষ্যৎ তহবিল। আর কর্মীর দান শুধু কর্তন পাশে যাবে, কর্মীর দান শুধু কর্তন পাশে যাবে। দেখো ক আর খর জন্য তোমাদের কিন্তু এই টপিকগুলো পড়লে ভালোভাবে শেষ হয়ে যাবে। এখন আমরা গয়ের জন্য জাবেদা আসে, দেখি গয়ে এর জন্য তিনটা জাবেদা আমাদের আছে। এই তিনটা জাবেদা যদি তুমি মুখস্থ করতে পারো, আশা করি তোমার আর জাবেদায় সমস্যা হইব না। বিশেষ করে বেতন মজুরি যে জাবেদা আসে, প্রতিষ্ঠানের জাবেদা, এটা তোমার আর কোনো সমস্যা হবে না। তো আমরা দেখি তিনটা জাবেদা কি কি। দেখো ফার্স্ট জাবেদা, জাবেদার ঘরটা ওই জেনারেল জাবেদার মতোই, তারিখ, হিসাবে, শিরোনাম বা ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। হ্যাঁ, এরপর দেখো বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। অবশ্যই তোমার জাবেদাটা মুখস্থ করবে, এটা কিন্তু মুখস্থ জাবেদা। ফার্স্ট যে এন্ট্রিটা থাকবে এটা হলো বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। দেখো বেতন হিসাব ডেবিট এবং প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। তো বেতনের ঘরে তোমার যে টাকাটা লাগবে এই টাকাটা মোট উপার্জন, আর এখানে মোট উপার্জন গুলো যোগ করার পর যে টাকাটা আসবে এই টাকাটাই কিন্তু তুমি বেতনের হিসাবে করে রাখবা, যে বেতন হিসাব ডেবিট এবং প্রদেয় বেতন হিসাব সেম টাকাটা তুমি আবার ক্রেডিট পাশেও বসাবা। আমরা কিন্তু পাশে লেখাও দিয়েছি যে মোট উপার্জন, তার মানে তুমি যে বেতন হিসাব দুঃখিত, তুমি যে বেতন হিসাব ডেবিট বা প্রদেয় বেতন হিসাব ডেবিট ক্রেডিট লিখতে আসো, এটা তোমার অবশ্যই মোট উপার্জনের যে টাকাটা আছে এই মোট উপার্জনের টাকাটা তোমার এই করে বসাইতে হবে। এখানে তুমি যেটা ব্যাখ্যা দিতে পারো যে বেতন হিসাবভুক্ত করা হলো। তারপর 2 নম্বরে আসে যে প্রদেয় বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ডেবিট এবং প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট, প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট। এবার নিচে লেখা আছে কর্তন হিসাব ক্রেডিট, কর্তন হিসাব ক্রেডিট, কর্তন হিসাব ক্রেডিট। এই জিনিসটা একটু ভালো করে বুঝো। প্রদেয় বেতন হিসাব ডেবিট, এই বেতনটা তুমি কি লিখবা, এখানে যে প্রদেয় বেতন হিসাব ক্রেডিট করা ছিল, এখানে তোমার 1 নাম্বার এন্ট্রিতে প্রদেয় বেতন হিসাব যে টাকাটা ক্রেডিট করা ছিল এই টাকাটাই তোমার নিচের 2 নাম্বার এন্ট্রিতে প্রদেয় বেতন হিসাব ডেবিট নামে তোমার লিখতে হবে এবং এই সেম টাকাটা মোট উপার্জনের যে টাকাটা ছিল এই টাকাটাই তোমার এখানে বসাইতে হবে। এবার প্রদেয় ভাউচার হিসাব ক্রেডিট, এখানে তুমি কোনো টাকা আপাতত বসাবা না। তারপর তুমি নিচে তোমার যে অঙ্কটা পরীক্ষা আসবে এই অঙ্কে যতগুলা কর্তন আছে, যে নামগুলো আছে এই কর্তন হিসাবগুলো তোমার এখানে বসাইতে হবে। তোমার যদি এন্ট্রির মধ্যে 3টা কর্তন থাকে 3টা কর্তন হিসাব বসাবা, যদি 4টা থাকে 4টা কর্তন। কর্তন বলতে এই যে নামগুলো থাকবো এটা হইতে পারে অগ্রিম মজুরি বা অগ্রিম বেতন, হইতে পারে বীমা তহবিল, হইতে পারে কল্যাণ তহবিল, হইতে পারে আয়কর, হইতে পারে গৃহ নির্মাণ ঋণ কর্তন, হইতে পারে
প্রভিডেন্ট ফান্ড। তো যে কর্তনগুলো থাকবে এই কর্তন এন্ট্রিগুলোর নাম লিখে ক্রেডিট লাগবে এবং যে টাকা কর্তন থাকবো ওই টাকাগুলো তুমি এখানে বসাবা। বসানোর পরে আর এই যে প্রদেয় বেতন হিসেবে যে টাকা আছে এই থেকে তুমি মোট কর্তনগুলো যোগ করবা। মোট কর্তন যোগ করার পর এই টাকা থেকে মোট কর্তনটা বিয়োগ করলে যে টাকাটা থাকবো এই টাকাটাই তোমার বাইরে প্রদেয় ভাউচার হিসাব। এই টাকাটাই বাইরে তোমার প্রদেয় ভাউচার হিসাব। এই জন্য মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিলে যে টাকাটা থাকে এটাই আসলে প্রদেয় ভাউচার হিসাব। এখানে তোমার লিখতে হবে নিট বেতন বা কর্তন সময় হিসাবভুক্ত করা হলো। এবার 3 নাম্বার যে জাবেদাটা আছে 3 নাম্বার জাবেদা লাগবে প্রদেয় ভাউচার হিসাব ডেবিট এবং নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। প্রদেয় ভাউচার হিসাব ডেবিট, নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। যখন তুমি প্রদেয় ভাউচার হিসাব ডেবিট বসাবা তখন এই যে 2 নাম্বার এন্ট্রিতে যে প্রদেয় ভাউচার হিসাবটা তুমি ক্রেডিটে যে টাকাটা পাইছিলা এই টাকা থেকে মোট কর্তন বিয়োগ করার পর যে টাকাটা তুমি এখানে পাইছিলা এই টাকাটাই তুমি এখানে ডেবিট হিসেবে ব্যবহার করবা। এই টাকাটাই তুমি এখানে ডেবিট হিসেবে ব্যবহার করবা এবং নগদান হিসাব বা ব্যাংক হিসাব যে ক্রেডিট এই নগদান হিসাব বা ব্যাংক হিসাবে সেম টাকাটাই তুমি ক্রেডিট করে দিবা এবং একবার নিট বেতন প্রদান করা হলো। আশা করি তোমরা এই যে টপিকগুলো আছে বেতন মজুরির যে থিওরিক্যাল যে আমাদের যে সূত্রগুলো ছিল এই সূত্রগুলো তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে তোমাদের বোর্ড নিয়ে আলোচনা করব। আমরা অনেকগুলো বোর্ড তোমাদের সলিউশন করলে আশা করি এই অধ্যায়টা খুবই সহজ। এই বেতন মজুরি টপিকটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের খুবই সহজ একটা অধ্যায়। তো আশা করি এটা তোমরা সম্পূর্ণভাবে এগুলো নোট করবা। নোট করার পর আমি যখন নেক্সট ক্লাসে তোমাদের বোর্ড করাবো তখন এটা তোমাদের অনেক হেল্প করবে। আর অবশ্যই চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। তোমরা এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল বিষয়ের সাজেশন এবং তুমি এরকম ভিডিওগুলা পাবে। এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে আসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।